সারা রাস্তা রূপকথার মাথা চিন্তায় ফেটে যাচ্ছিল। বারংবার সেই অশ্রু নয়নের দৃষ্টির কথা মনে পড়ছে রূপকথার। কবি লেখকেরা বলেন, ভালোবাসায় চোখ সবচেয়ে বড় প্রমাণ। যে চোখের দৃষ্টিতে বিপরীত ব্যক্তির জন্য মায়া দেখা যাবে, তখন বুঝে নিতে হবে সে সত্যি সত্যি তাকে ভালোবাসে। রূপকথা জানে এ কথা। সে দেখেছে মনের চোখে কতটা বিরহ লুকিয়েছিল। তাহলে কেন বিয়ে করতে রাজি হলো না দুজনে? কেনই বা মনের চোখে সানজিদের জন্য জল ছিল? রূপকথা অতিষ্ঠ হয়ে উঠল। সে একবার মাথা ঝাঁকিয়ে নিল। মাথায় এত চাপ আর নেওয়া যাচ্ছে না। সে সব চিন্তা পাশে রেখে আশেপাশে খেয়াল করতে লাগলো। বাড়ি ফিরে শারমিন আহসানকে সব জানাতে হবে তার। সানজিদ আর শিশির এখন একটি উদ্যানের দিকে যাচ্ছে। শিশির গাড়ি ড্রাইভ করছে, পাশে সানজিদ বসে আছে। তার মুখ অনুভূতি শূন্য, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। শিশির এখনো পর্যন্ত তাকে কিছু জিজ্ঞেস করেনি, সময় দিচ্ছে একটু ধাতস্থ হওয়ার জন্য। সানজিদ খান বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সাবজেক্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে। অবশ্য পড়াশোনা করার সময় থেকেই সে আহসান ইন্ডাস্ট্রিজেতে চাকরি করছে এবং দেখতে দেখতে 7 বছর কাটিয়ে দিয়েছে। ইন্টার্নি থেকে শিশিরের বিয়ে হয়ে ওঠার জার্নি ছিল যথেষ্ট স্মুথ। সানজিদ স্বভাবে হাস্যোজ্জ্বল একটা ছেলে। শিশির তো মাঝে মাঝে ভাবে, সানজিদ বলে ছেলেটা থেকে গেছে, না হলে ওর জায়গায় অন্য কেউ থাকলে কবেই পালিয়ে যেত চাকরি থেকে। শিশিরকে সহ্য করার ধৈর্য হয়তো পৃথিবীতে শুধুমাত্র দুজনকে দিয়েছে, সানজিদ আর ওর মাকে। রূপকথার সামনে কখনো সে নিজের আসল রূপে আসেনি। যাই হোক, সানজিদকে সহজে রাখতে দেওয়া যায় না। যেটা আজ গেছে, এটাই শিশিরের কাছে চিন্তার বিষয়। গাড়ি উদ্যানে এসে থামলো। গাড়ি থামতেই সানজিদ একবার বাইরে চোখ বুলিয়ে নিল। বিশাল বড় উদ্যান। এই উদ্যানে সচরাচর আসা পড়ে ওদের দুজনের। কাজ করতে করতে যখন একঘেয়েমি লেগে যেত, তখনই শিশির আর সানজিদ চলে আসে এখানে। আসার অভ্যাসটা সানজিদই করেছে। এখানে আসলেই মনটা আপনা আপনি ভালো হয়ে ওঠে। তাই হয়তো শিশির সানজিদকে এখানেই এনেছে। দুজনে গাড়ি থেকে নামলো। এই উদ্যানের সোজা যে একটি বিশাল বট গাছ আছে, সেখানেই দুজনে বসে। আজও তার ব্যতিক্রম নয়। দুজনে নিঃশব্দে এগিয়ে গেল গাছটার কাছে। সরি স্যার। কিসের জন্য? দুজনে বসলো গাছের তলায়। ফুরফুরে হাওয়া বয়ে চলেছে। একটা শীতল হাওয়া বিরাজ করছে চারপাশে। বিকাল হওয়ায় পাখিদের কিচিরমিচিরের শব্দ যেন একটু স্পষ্ট শোনা যাচ্ছে। ঢাকা শহরের রোবটিক জীবন এই জায়গাটাকে ছুঁতে পারে না। এখানে আসলে মানুষের তার আসল রূপে ফিরে আসে। সানজিদ অত্যন্ত গম্ভীর মুখ, গলার স্বরও ভারী। সে শিশিরের প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবির সামনে সিগারেট খাওয়ার জন্য? ওফ সানজিদ, তুই কি জানিস আমি তোকে কতটা স্নেহ করি? শিশির সানজিদের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। সানজিদ বুঝতে পারছে শিশির কি বলতে চাচ্ছে। সে মাথা নাড়ায়। সে জানে শিশির সানজিদের কাঁধে হাত রেখে বলে, তাহলে সত্যি করে বল, ওখানে কি ঘটেছে তোদের মাঝে? সানজিদ জানতো শিশির এটাই জিজ্ঞেস করবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে শিশিরের দিকে তাকালো। নিজেকে সামলিয়ে বলা শুরু করলো, ঘরে যাওয়ার পর যথাক্রমে যেভাবে পাত্র পাত্রী একসাথে কথা বলে, ঠিক আমরাও কথা বলেছি। কিন্তু কথা বলার পুরো সময় তার মুখ কেমন যেন নিরস হয়েছিল, যেন কিছু একটা চলছে তার মধ্যে। সে এই দুনিয়াতেই নেই। আমি তখন তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। সে বলে, আমি একটি ছেলেকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে, কিন্তু মা আমার বিয়ে তার সাথে দিবে না, কারণ সে আপনার মতো প্রতিষ্ঠিত নয়। এই বিয়েতে আমার কোনো মত নেই। আমি চাই না বিয়ে করতে। থামলো সানজিদ। তার মুখ আবারও লাল হয়ে গেল। শিশির বুঝলো রাগের কারণটা। ইগোতে হার্ট করেছে। মুখের পর নিজের পছন্দের মেয়েটা না বলে দিয়েছে। এটা যে কোনো পুরুষের স্বার্থে ঘা লাগার মতো। সানজিদেরও একই অবস্থা। ইগো, কষ্ট সব একসাথে মিলে মাথা গরম করে দিয়েছে সানজিদের। আর সিগারেট আছে তোর কাছে? শিশির জিজ্ঞেস করলো। সানজিদ ভুরু কুঁচকে তাকালো, বলল, আছে। দে তাহলে।
তোর ভাবি আসার পর তো প্রায় সিগারেট ছেড়েই দিয়েছি। হঠাৎ মনে পড়লো আমিও একজন হেভি স্মোকার। সানজিদ আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। সে সিগারেটটা বের করে দিল, সাথে লাইটারও। শিশির আর সানজিদ স্মোক আর ড্রিঙ্ক দুটোই করে, তবে ড্রিঙ্কিং রেগুলার নয়। আর যখন ফ্রি মাইন্ডে থাকে তখন দুজনে একসাথে ড্রিঙ্ক করে। সানজিদও সিগারেট ধরালো শিশিরের সাথে। দুজনেই চুপচাপ। হঠাৎ শিশিরের মোবাইলে টুং করে একটা শব্দ হলো। মেসেজের নোটিফিকেশন এসেছে। সে ফোনটা বের করে দেখলো স্ক্রিনে রূপকথার মেসেজ। সে বাড়িতে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছে। সানজিদের সাথে আছে বলেই ফোন করে ডিস্টার্ব করেনি রূপকথা। শিশির মেসেজের দিকে তাকিয়ে মুচকি হেসে হাসিকি স্বরে বলে, প্রেম করার যুগে তুই যদি অ্যারেঞ্জ ম্যারেজ করিস, ব্যাপারটা কেমন না? তার থেকে মনের কথাটা ভুলে যা। নতুন করে কোনো মেয়েকে পটা, তারপর বিয়ে করে নে। এত সুন্দর একটি চেহারা দিয়েছে কেন? সানজিদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তার পাশে বসে থাকা লোকটা কখন সিরিয়াস থাকে, কখন গম্ভীর থাকে, সেটা কি সে নিজেও জানে না। বোধ করি সে নিশ্চয়ই জানে না। অন্যরা জানে, তাকে তিনি কেমন করে জানবে? আর সানজিদ হেসে ফেলল। শিশির সিগারেটে শুক টান দিয়ে হাসলো, তারপর বলল, চল। কোথায়? তোর ব্রেকআপ হওয়ার খুশিতে আহসান মঞ্জিলে আজ পার্টি, ভুলে গেছিস? আর বলেই আবারও ঠোঁটে সিগারেটের ছোঁয়ালো। সানজিদ উঠে দাঁড়িয়ে হিসিয়ে বলল, স্যার, এটা মোটেও ব্রেকআপ না, এটা একটা সাধারণ বিষয়। তোকে দেখে তো মনে হচ্ছে না। রূপকথা চেঞ্জ করে এসেই শারমিন আহসানকে বিস্তারিত সব খুলে বলল। শারমিন আহসান তো কিছুক্ষণের জন্য মেরে গেল। রূপকথাও চুপ করে রইল। দুজনের মনই খারাপ। রূপকথা কিছুক্ষণ পর বলে, ভাইয়া আজ এখানেই থাকবে। সেটাই ভালো, আমি ওর পছন্দের সব খাবার নিজের হাতে তৈরি করব। আমিও আপনাকে সাহায্য করব। রূপকথা লাফিয়ে উঠল। তার মুখ দেখেই বোঝা যায় সে কতটা উৎসাহী। কিন্তু শারমিন চৌধুরী মোটেও না। তার মুখ নেতিয়ে গেল। সে ঝটপট উঠে দাঁড়িয়ে বলল, কোনো দরকার নেই মা আমার, আমি তো আছি, আমি করে নিব। আর সাহায্য করার জন্য সোফিয়া তো আছেই। তোর রান্নাঘরে আসতে হবে না। শারমিন আহসানের এমন কথা বলার কারণ, রূপকথা রান্না করার নমুনাও সে দেখেছে। আগের দিন শিখতে চেয়েছিল শাশুড়ির কাছ থেকে। প্রথমে বারণ করলেও তিনি এক পর্যায়ে রাজি হন। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু রুটি বানানোর সময় রূপকথা জেদ ধরলো সে রুটি গরম করবে, ব্যাস। সে রুটির দিকে আর ফিরে তাকানো যায়নি। পুড়ে পুরো কালো হয়ে গিয়েছে। সেখান থেকে শারমিন আহসান ঠিক করেছেন তিনি আর তার বৌমাকে রান্নাঘরে ঢুকতে দেবেন না। আজ রুটি জ্বালিয়েছে, কাল যদি নিজেকে জ্বালিয়ে ফেলে তাহলে? শিশির আর সানজিদ একসাথে বাড়িতে প্রবেশ করেছে। তাদের মুখের চাহনি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক। আগের মতোই অস্থিরতা এখন আর তাদের চাহনিতে দেখা যাচ্ছে না। বাড়িতে প্রবেশ করতেই শিশির সোফায় গিয়ে শরীরটা হেলিয়ে দেয় এবং ভঙ্গিতে বসে সে যেন ভীষণ ক্লান্ত। সানজিদ পাশের সিঙ্গেল সোফায় বসে রয়েছে। বাইরে এতক্ষণ সূর্য অস্ত গেছে। পশ্চিম আকাশে সোনালি আভা আসতে আসতে সরে গেছে। এগিয়ে আসছে ঘন কালো অন্ধকার। রূপকথা ইতিমধ্যে বাইরের লিভিং রুমে বসে থাকা দুজনের জন্য 2 গ্লাস জল নিয়ে এসে হাজির হলো। তাদের দুজনের দিকে গ্লাসের ট্রেটা এগিয়ে দিয়ে হেসে বলল, পানি পান করে ঘরে যেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন আপনারা। শিশির সোজা হয়ে বসলো। বইয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, মা কোথায়? তিনি তো রান্নাঘরে, আজকের রাতের জন্য রান্না করছেন। রূপকথা উত্তর দিল। শিশির আর কিছু জিজ্ঞেস করলো না। সে ট্রে থেকে একটা গ্লাস তুলে নিল। সানজিদও নিল। রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানজিদের দিকে। তার ভাবতেও কেমন লাগছে, এই লোকটা আজকের বিকালের সে। এখন কত শান্ত শিষ্ট ঠেকছে, কিন্তু তখনের চাহনি এখনকার সাথে মোটেও মিল নেই। মন নিজের ঘরের স্টাডি টেবিলের সামনে বসে আছে। পুরো ঘর জুড়ে অন্ধকার করে রেখেছে। আলো বলতে শুধুমাত্র টেবিলের কাছে টিম টিম করে জ্বলতে থাকা ল্যাম্প লাইটটা। মনের চাহনি ভীষণ রকমের উদাসীন, অথচ তার হওয়ার কথা ছিল সবচেয়ে খুশি।
কেন খুশি হতে পারছে না মন বুঝলো না। খারাপ লাগছে। সে তার শখের ডায়েরি বের করলো, কলমদানি থেকে একটা কলম তুলে নিল, ডায়েরির একটা ফাঁকা পৃষ্ঠা বেছে নেয়, সেখানে লেখা শুরু করলো। আজকের দিনটা কেমন ভাবে যেন চলে গেল। সবকিছু ভাবনা চিন্তা করলেও এলোমেলো হয়ে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে, তারপরও কেন এত খারাপ লাগছে। লোকটার চেহারা যেন চোখের সামনে একদম সেঁটে গেছে। চোখটা বন্ধ করলেই তার ছবি। কি অদ্ভুত এক প্রতিক্রিয়া! আমি কি প্রেমে পড়ে গেছি সত্যি? ভালোবেসেছি যার সাথে বিয়ে আমি নিজের হাতে নষ্ট করেছি। অমন রূপ, সত্যি বদ্ধ কম আর মানুষই আছে। প্রকাণ্ড শরীর, প্রশস্ত কাঁধ, তার চুলগুলোর ফাঁকে প্রশস্ত কপালটি উকি দেয়, তীক্ষ্ণ চোখ দুটি যা আমার মনের অনুভূতি বুঝতে সক্ষম, খাড়া নাকটা, আর তারই নিচে গোলাপি ওষ্ঠধর। আমাকে দেখে কিভাবে যেন কাঁপছিল। মন লেখা থামিয়ে দিল, সামনে তাকিয়ে চটজলদি নিজের গালে কষিয়ে দুটো তিনটে চড় বসিয়ে দিল। তারপর চুলগুলো মুঠিতে আবদ্ধ করে বিড়বিড় করে, এসব কি লিখছিস মন? একটা পুরুষ মানুষের ঠোঁটের বর্ণনা দিচ্ছিস? লুচ্চামিরও একটা লিমিট থাকে। বলেই চুলগুলো টানতে থাকে। মনের চঞ্চল মনটা আজ আর তার কন্ট্রোলে নেই, বেকুব হয়ে উঠেছে। কিন্তু কেন? কেন এর উত্তর বারবার খুঁজছে, তবে খুঁজে পায় না। সে অসহায় বোধ করে। অসহায় হয়ে পড়লে যাকে সবচেয়ে বেশি মনে পড়ে তাকেই স্মরণ করলো। হে খোদা, আমি কি করব? মানুষটাকে কি আমি ভালোবেসে ফেলেছি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ কোনো একটা সাইন দাও আমাকে। বলেই পা তুলে নিল চেয়ারের ওপরে, দুই পায়ের মাঝে মুখ গুজে দিয়ে রইল অনেকক্ষণ। হঠাৎ লিভিং রুমে মৃদু ধ্বনি ভেসে আসলো। যখন অরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জারও ভয়, যখন অরূপ স্মরণও হয়। মন মাথা তুলে বসলো, ওপরের দিকে তাকিয়ে মুখে একগাল হাসলো। বুক থরথর করে কেঁপে উঠছে, গায়ের লোম খাড়া হয়ে উঠল। তার যেন মনে হলো আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছে। সে আবারও কলম ধরতে লিখতে শুরু করলো। হ্যাঁ, আমি ভালোবাসি। লোকটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে তো আমি পেয়েও হারিয়েছি। এখন কিভাবে বলবো তাকে? কিভাবে পাবো তাকে কাছে? আমার মিথ্যাকে সে বিশ্বাস করে বিয়ে ভেঙে চলে গেছে। এখন কি আর সত্যিটাকে বিশ্বাস করানো যাবে? করবে সে? নিরাশ ভঙ্গিতে হাত চলা শুরু হলো। আসলে বুকের মাঝে চাপা ব্যথা অনুভব করতে পারছে সে, ভয়ও করছে তার মাঝে। ডিনার শেষে তিনজন বাগানে এসে বসেছে। এইদিকে একটা সাদা রঙের বাল্ব জ্বলছে, সারা রাত জ্বলবে। বাগানটি শারমিন আহসানের অনেক কাছের জায়গা, তার শখের তৈরি এই বাগানটি। পরবর্তীতে বাগানের পরিসর এতটাই বেড়ে গেল যে শারমিন আহসান নিজে আর বাগানের খেয়াল রাখতে পারেন না। সেই জন্য একজন মালিকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে সেই মালিক নীলু ওই এই বাগানের দেখাশোনা করে। রূপকথা, শিশির আর সানজিদ একসাথে চেয়ারে বসেছে। রূপকথা এখনো জানে না পুরো বিষয়, তবে শিশির তাকে কিছুটা হিন্টস দিয়েছে, যা শুনে সে আন্দাজ করতে পারছে আসল ব্যাপারটা কি। শিশির আর সানজিদ হাতে শারমিন আহসানের তৈরি করা ব্ল্যাক কফি উইথআউট সুগার, আর রূপকথার হাতের লাল চা। সে বিন্দু মাত্র কফি পছন্দ করে না, তাও যদি হয় চিনি ছাড়া, তাহলে তো সে ফিরেও তাকাবে না। তিনজন চুপচাপ বসে নিজের নিজে মগে চুমুক দিচ্ছে এবং গম্ভীর পরিবেশে রূপকথার দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছে না কি জিজ্ঞেস করবে। পরিবেশটা একটু হালকা হলেও হালকা হবে। আচ্ছা সানজিদ, তুই কি এর আগে প্রেম টেম করেছিস? হঠাৎ শিশিরের এমন প্রশ্নে সানজিদ আর রূপকথা দুইজনই থতমত খেয়ে গেল। দুজনের মুখের চাহনি ফ্যাকাশে হয়ে গেল। সানজিদ একটু অপ্রস্তুত হয়ে উঠল। সে রূপকথার দিকে একবার চাইল, তারপর একটু ইতস্তত বোধ বেদ করে বলে,
করেছি স্যার, ভার্সিটিতে দুটো করেছিলাম, তবে সিরিয়াসভাবে কোনোটাই হয়নি। শিশির কফির কাপে চুমুক দিল, তারপর গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলে, তাহলে তো সমস্যা নেই, প্রেম করার এক্সপেরিয়েন্স আছে, আরেকটা মেয়েকে পটিয়ে ফেল। স্যার, প্রেম করার মুড নাই, প্রেম করতে গেলে আপনার কাজ কে করবে? প্রেমিকাকে সামলাবো নাকি আপনাকে সামলাবো? তিরিক্ষি মেজাজে সানজিদ বলে উঠল। তার বলার ধরন শুনে রূপকথা ফিক করে হেসে দিল। শিশির দুজনের দিকে কড়া চোখে তাকালো, তবে কাজ করলো বলে মনে হলো না। রূপকথা তার যে জগতে হেসে বেড়াচ্ছে, আর সানজিদ মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে চাইল। শিশির একটি দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, অবশ্য কপালে যে থাকে সে ঠিকই চলে আসবে, প্রেম করলেই ভালো আর বউ পাওয়া যাবে, এর কোনো মানেই নেই। রূপকথা হাসি থামিয়ে দিল। সানজিদ মুখ ঘুরিয়ে ফের শিশিরের দিকে তাকালো। শিশিরের কণ্ঠে কথা বলা শুনে কেমন যেন দর্শন জ্ঞানের মতো লাগলো দুজনের কাছে। রূপকথা শিশিরের কথার মর্ম হালকা বুঝতে পেরে, তবে সানজিদ ঠিক জানে শিশির এমন কথা কেন বলেছে। শিশিরের অতীত সম্পর্কে সে সম্পূর্ণরূপে অবগত। সানজিদ দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ে রইল। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করতে শুরু করলো। তিনজনে চুপ, হাতে মগ। বাইরে ঠান্ডায় এমন নিস্তব্ধ রূপকথার কাছে ভয়ঙ্কর ঠেকল। সকালে ঘুম ভাঙতেই রূপকথা নিজেকে শিশিরের বাহুদয়ের মাঝে আবিষ্কার করে। গত রাতে সে শিশিরের আগেই ঘরে চলে এসেছিল। শিশির আর সানজিদ বাগানে বসে আড্ডা দিচ্ছিল। কত পরে শিশির ঘরে এসেছে রূপকথা জানে না। ভীষণ ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে শিশিরের মুখ দেখেই কিছুক্ষণের জন্য রূপকথার সারা শরীরে হিম শীতল শিহরণ বয়ে গেল। সে অপলক চোখে তাকিয়ে আছে ঘুমন্ত শিশিরের দিকে। রূপকথার মনে হলো শিশির ঘুমন্ত অবস্থায় বেশি হ্যান্ডসাম লাগে। অনিমেষ চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রূপকথার ফোনের অ্যালার্মটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে রূপকথার তৎপরতা শুরু হয়ে গেল। শিশিরের ঘুম অত্যন্ত পাতলা, সুতরাং নড়াচড়াও সাবধানে করতে হবে। রূপকথা অতি সাবধানে বিপরীতে ফিরল। একবারের জন্যেও শিশিরের দিকে ফিরে তাকালো না। না, এখনো ঘুমাচ্ছে। রূপকথা একটা লম্বা শ্বাস ছেড়ে শিশিরের হাত সাবধানে সরাচ্ছে। হঠাৎ শিশিরের হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। রূপকথা চমকে উঠল। কিছু বোঝার আগেই শিশির তাকে টেনে নিল নিজের একদম কাছে। আকস্মিক সবকিছু হওয়ায় রূপকথা কিছুক্ষণ হাঁ হয়ে চেয়ে রইল শিশিরের দিকে ফিরে। শিশিরের চোখ বন্ধ, তবে ঠোঁটে মুচকি হাসি ফুটে রয়েছে। তার মানে লোকটা জেগে আছে। রূপকথা একটু নড়ে চড়ে উঠতে গেলে তখনই শিশির ঘোর লাগানো কণ্ঠে বলে ওঠে, উফ, এত নড়ছো কেন জান? বরের সুখের ঘুম সহ্য হচ্ছে না, তাকে জাগিয়ে সকাল সকাল রোম্যান্স করতে চাচ্ছ? রূপকথা বিস্মিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে শিশির তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তার নড়াচড়াও প্রায় বন্ধ হয়ে এসেছে। শিশির রূপকথার দিকে তাকিয়ে আছে, তার চোখে সদ্য ঘুম থেকে ওঠা মানুষের মতোই, তবে কেমন নেশাযুক্ত। রূপকথা সেই দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলেছে। সকাল সকাল কি বাজে কথা বলছেন আপনি? রূপকথা চোখ সরিয়ে বলল, তার কণ্ঠে বিরক্তি প্রকাশ করতে চাইলেও পারছে না সে। তার ভালোই লাগছে না বরের বাহুর বাঁধনে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে থাকতে। তাই বলে সেটা কি মুখে প্রকাশ করবে? কাভি নেহি। বইয়ের সাথে রোম্যান্সের কথা বলতে আবার কিসের আজে বাজে কথা শুনি। যান, আমার সকাল সকাল রোম্যান্স করতে ইচ্ছে করছে। রূপকথার চোখ বড় বড় হয়ে উঠল। একটু আগ পর্যন্ত যা কথোপকথন চলছিল সব ঠিক ছিল, তবে এটি একটু বেশি বেশি হয়ে গেল না? রূপকথার মাথা নাড়িয়ে শিশিরকে জোর লাগিয়ে সরিয়ে দিতে চাই, কিন্তু সেটা কি সম্ভব? শিশির 1 ইঞ্চিও নড়ল না, উল্টো রূপকথাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বক্ষের মাঝে। রূপকথা শিশিরের টি শার্ট খামছে ধরল। আপনি কি জানেন আপনার মাথার স্নায়ুতন্ত্রের 2-3টে নিউরন ঢেলা হয়ে গেছে? রূপকথা শিশুরের বুকের মাঝে মুখ লুকিয়ে হিসিয়ে বলল,
শিশির ঠোঁটের হাসে, তারপর ভারী হাসিকি টোনে বলে, আমার সাইকোলজিস্ট বলেছে বটে, তবে অত একটা মাথা ঘামায়নি। এখন যেহেতু তুমি বলছো, তাহলে তাড়াতাড়ি করে মাথার দুটো তিনটে নিউরনগুলোকে টাইট দিয়ে দিতে হবে। কিন্তু কি দিয়ে টাইট দেবো বলো তো? রূপকথা দীর্ঘশ্বাস ছাড়লো। লোকটার সাথে সে কথাই পারবে না, আজব ক্যারেক্টার। রূপকথা মুখ তুলে তাকালো শিশিরের দিকে। এবারে তার চোখে একটু বিরক্তির ছাপ দেখা যায়। শিশিরের হাসি চওড়া হয়ে উঠল, সাথে সাথে বলল, ইউরেকা, নিউরন টাইট দেওয়ার উপায় পেয়ে গেছি। উৎসাহিত কণ্ঠে কথাগুলো বলেই রূপকথার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল শিশির। রূপকথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শিশির তাকে নড়াচড়া করার কোনো সুযোগই দিচ্ছে না। রূপকথা আপ্রাণ চেষ্টা করলো শিশিরকে সরিয়ে দেওয়ার, কিন্তু ব্যর্থ চেষ্টা। সে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শিশিরের কলার চেপে ধরল। সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে। প্রত্যেকবার যখনই শিশির তার কাছে আসে, তখনই তার মধ্য দিয়ে এক তরঙ্গ খেলা করে। বিছানার থেকে উঠতে প্রায় এক হাত যুদ্ধ করতে হয়েছে রূপকথার। শিশির তাকে কোনোভাবেই ছাড়বে না। রূপকথাও যে উঠতে চাচ্ছিল না এমন নয়, আর তবে তার ক্লাস রয়েছে। গতদিন একবারও যায়নি। রূপকথা একটা সময় ভাবতো ভার্সিটিতে উঠলে পড়াশোনা নেই, ঘুরে ফিরে বেড়ানোর জায়গা হচ্ছে ভার্সিটি, ক্লাস করে কেউ? কিন্তু এই সব ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে তার অনার্স লাইফ। ফার্স্ট ইয়ারের এর মতো একেবারে দৌড়িয়েছে তাদের টিচাররা। সেই স্মৃতি মনে পড়লে এখনো গায়ের রক্ত হিম হয়ে আসে। রূপকথা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। শিশির তখন খাটে শুয়ে আছে, চোখটা পিটপিট করছে। আইমান সামনে দাঁড়িয়ে থাকা চুলগুলো চিরুনিতে আর রূপকথার দিকে তাকিয়ে আছে। ভারী মিষ্টি লাগছে রূপকথাকে। একটা বেবি পিঙ্ক থ্রি পিস সেটা পরেছে। শিশির উঠে বসলো, রূপকথার চিরুনি করে চুল বাঁধতে যাবে। শিশির গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চুল ছাড়া থাক, সুন্দর লাগছে। রূপকথা অবাক হয়ে পেছনে ফিরে তাকাতেই এমন গম্ভীর মুখ আর গলা নিয়ে কেমনে প্রশংসা করছে। প্রশংসা থেকে তো হুমকি বেশি পার লাগলো রূপকথার কাছে। শিশির ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে। রূপকথা হাসার চেষ্টা করে সামনে ফিরল। চুল বাঁধল না, বরের কথা কি অমান্য করা যায়? রূপকথা এবার একে একে চোখ গাঢ় করে কাজল দিল, তারপর ঠোঁটে হালকা করে লিপস্টিক ছুঁয়ে হাত দিয়ে মিশিয়ে দিল। এইসব শিশির দেখছিল, তার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। সব শেষে রূপকথা হাতের ঘড়ি পরে কাঁধে ব্যাগ তুলে নিল। শিশিরের দিকে তাকিয়ে হাত তুলে বিদায় জানিয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই শিশির খাটের থেকে এসে রূপকথাকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন, লেট হয়ে যাচ্ছে তো। রূপকথা বিরক্তির স্বরে বলল। আজ শিশিরের হলোটা কি? শিশির রূপকথার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, বরকে আদর না করেই চলে যাচ্ছ সোনা? দ্যাটস নট ফেয়ার। আগে আদর করো, তারপর যেতে দেব। রূপকথা বুঝলো না, এমন ভান করে শিশিরের দিকে তাকিয়ে বলল, কিসের আদর? আমি তো কোনো আদর করতে দিতে পারি না। শিশির কোনো জবাব দেয় না, সে আগের মতোই রূপকথাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। রূপকথা বুঝতে পারে শিশির যা চাচ্ছে তাকে তা না দেওয়া পর্যন্ত সে ছাড়বে না, তার যদি রাত হয়ে গেলেও না। রূপকথা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিরাশ ভঙ্গিতে শিশিরের দিকে ফিরে দাঁড়ায়। গম্ভীর নিঃশ্বাস নিয়ে চোখ বুজে শিশিরের গোলাপি ওষ্ঠধর একেবারে নিজের দিকে এগিয়ে যায়। রূপকথা ভার্সিটিতে এসেছে, বাড়ি থেকে কি করে বেরিয়েছে সেটা শুধু সেই জানে। শিশির একটু হলে তাকে আটকিয়ে দিত, কোনোভাবে হাত ফসকে পালিয়ে এসেছে। গাড়ি ভার্সিটির মুখে এসে থেমেছে, এর থেকেও ভেতরে যাওয়া যাবে। তবে রূপকথা এখানেই নেমে যায়। গেটের সামনে দাঁড়াতেই অপরিচিত একটা মুখ এগিয়ে আসতে দেখল সে। সাদাব। পেছনে চিত্রা আর রোহান। রূপকথা বিস্মিত হাসি ফুটিয়ে এগিয়ে গেল সাদাফের দিকে। তাকে দেখে রূপকথা অবাক হলেও ভারী খুশি হয়েছে। সাদাফ রূপকথার সামনে দাঁড়াতেই চোখ সরিয়ে নিল অন্যদিকে। এই মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। কষ্ট হবে নিজের মনকে বোঝাতে। কবে এলে তুমি? এই তো গতকাল সকালে।
দুজনে বন্ধু হলেও তাদের বন্ধুত্ব কখনো তুইতে যায়নি, কখনো মন থেকেই কেউ বলেনি। তা এখন কোথায় যাচ্ছ? এয়ারপোর্টে 3 ঘন্টা পর ফ্লাইট। সাদাব এসেছিল 1 সপ্তাহের জন্য, তবে বিশেষ কারণে। সেই বিশেষ কারণটাই এখন আর নেই। তাহলে তার এখানে থাকার কোনো মানেই হয় না। সাদাব তাই গত রাতেই ফিরতির টিকিট করে নিয়েছে। রূপকথা অবাক হয়ে বলল, তাহলে আসলে কেন? একটি কাজ ছিল, করতে এসেছিলাম, বাট এসে দেখি কাজটা করার আর দরকার নেই, অন্য কেউ করে নিয়েছে। রূপকথা সাদাবের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না, জোরও দিল না বোঝার জন্য। সাদাব তার জ্যাকেটের পকেট থেকে একটা কি বের করে যেন রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন, তোমার ম্যারিড লাইফ ফুলের সুবাসের মতো কাটুক। থ্যাংক ইউ, বাট এটা কি? এগিয়ে দেওয়া জিনিসটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রূপকথা। উপহার, একান্তই তোমার জন্য। বাট এই উপহারটি তো আমি নিতে পারবো না, এটা খুবই এক্সপেন্সিভ। তোমার থেকে বেশি নয়। রূপকথার মন হঠাৎ করেই কেঁপে উঠল। সাদাবের গলা কেমন যেন লাগলো। রূপকথা ঢোক গিল। সাদাব বক্স থেকে রিংটা বের করে রূপকথার বাম হাতে ধরলো। রূপকথা স্তম্ভের মতো সব কিছু দেখছে। পেছনের দুজনটাও বুঝতে পারছে না সাদাব কি করতে চাচ্ছে। রূপকথা অনামিকা আঙ্গুলে শিশিরের দেওয়া ডায়মন্ডের সেই রিং। সাদাব কিছুক্ষণ সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে কিছু একটা ভাবনা এসে জমা হলো। এই রিংয়ের জায়গায় আজ আমার দেওয়া রিংটা থাকার কথা ছিল। সাদাব সেই চিন্তাগুলোকে উড়িয়ে দিয়ে রূপকথার মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল ওর আনা রিংটা। রূপকথা চমকে উঠল। সাদাব ম্লান হেসে বলল, প্লিজ রিং খুলো না, রিংটা। আর কখনো দেখা হবে কিনা জানি না, আমি চাই এইটুকু স্মৃতি তোমার সাথে থাকুক। প্লিজ খুলবে না? সাদাব অনুনয় বিনয়ের সঙ্গে বলল। রূপকথা কি বলবে না বলার মতো ক্ষমতা পাচ্ছে না সে। সাদাবের চোখের দিকে তাকাতেই রূপকথা বুঝলো তার চোখে জল। কেন বললো অমন কথা? আর দেখা হবে কিনা জানি না। কোথায় চলে যাচ্ছে সে? অনেক প্রশ্ন রূপকথার মনে ঘুরপাক খাচ্ছে, তবে সে একটাও জিজ্ঞেস করলো না। প্রমিস দাও, তুমি কখনো খুলবে না? প্রমিস, আমি কখনো খুলবো না এই রিং। শিশির আর সানজিদ অফিসে এসে ঢুকেছে। শিশির নিজের কেবিনে ঢুকতেই দুজনে প্রায় হকচকিয়ে ওঠে। সোফায় একজন বসে আছে। সানজিদ আর শিশির দুজনেই তাকে চেনে, তবে তার হঠাৎ দেখা পাওয়াতে একটু অবাক হলো। পর মুহূর্তে শিশিরের গম্ভীর মুখে একটা উজ্জ্বল আভা দেখা গেল, কিন্তু সানজিদ চোয়াল শক্ত করে 2 কদম পিছিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছ সানজিদ? সোফায় বসে থাকা লোকটা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। শিশির পেছনে ফিরে তাকায়। সানজিদের মুখে কেমন যেন থমথমে হয়ে গেছে। সে ঠায় দাঁড়িয়ে রইল ওখানেই। শিশির কাছে যে দাঁড়াতেই লোকটি উঠে শিশিরের সঙ্গে হ্যান্ডশেক করলো। দুজনের মুখেই হাসি। মিস্টার মুনিব খান, আপনাকে দেখে অনেক ভালো লাগে। শিশির মুখোমুখি সিঙ্গেল সোফায় বসতে বসতে বলল। মুনিব খান খিলখিল করে হেসে উঠলেন। এখানে হাসার মতো কি আছে সেটাই বুঝলো না দুজনে। মুনিব খান আপ্লুত কণ্ঠে বলেন, ধন্যবাদ মাই ডিয়ার শিশির, তোমাকে দেখেও অনেক ভালো লাগছে। আর আপনার ছেলেকে দেখে? শিশির মুচকি হেসে জিজ্ঞেস করলো। মুনিব খান একবার সামনাসামনি দূরে চাইলো সানজিদের দিকে। সানজিদ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মুনিব খান হালকা হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, অবশ্যই অনেক ভালো লাগছে মাই ডিয়ার শিশির। আমার একটা মাত্র সন্তান, তাকে এত এত বছর পর দেখলে চোখে জল ধরে রাখা যায় না। সানজিদ মুনিব খানের কথা শুনে চোয়াল শক্ত করে এগিয়ে আসলো। শিশিরের পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ মেজাজে বলল, আপনার চোখে তো বিন্দু মাত্র জল দেখছি না মিস্টার খান। শিশির সোফার সাথে হাত ঠেকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করছে। সবকিছু দেখে সে মিটিমিটি করে হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, এই বাপ ছেলে জীবনেও শুধরাবে না। ও সঞ্জিত, পুরুষ মানুষ যখন তখন চোখে জল আনতে পারে না, ইহা তাদের বৈশিষ্ট্য নয়। তুমিও তো পুরুষ মানুষ, আই থিংক তুমি বুঝবা। হোয়াট হোয়াট ডিড ইউ মিন মিস্টার খান? তুমিও তো ছেলে, আপনার কি কোনো সন্দেহ আছে?
সানজিদ রাগে গজগজ করতে লাগে। হাতের মুঠো শক্ত হয়ে বন্ধ হয়ে আসলো। সানজিদের অমন পরিস্থিতি দেখেও মুনিব খানের ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। অবশ্যই না। তোমার হওয়ার পর তোমার হওয়ার পর শিওর হয়ে নিয়েছি তুমি সম্পূর্ণ ছেলে, বাট তখন খুশি হলেও এখন মাঝে মাঝে ভাবি সানজিদ না হয়ে যদি সানজিদা হতো তাহলে জীবন বেশি শান্তিতে কাটতো। সানজিদের ভুরু কুঁচকে আসলো। সে অসহায় দৃষ্টিতে শিশিরের দিকে তাকালো। যদিও কোনো সাহায্য করতে পারে, তবে শিশিরের দিকে তাকাতেই বোঝা গেল সে মজা পাচ্ছে। সুতরাং সে কোনো ধরনের সাহায্য করবে না এই বিপদ থেকে বেরিয়ে আসতে। সানজিদকে নিজেই তার থেকে বেরোতে হবে। আপনি কি আমার মাথা খেতে এসেছেন মিস্টার খান? খাওয়ার জন্য কত কিছুই আছে। আর আমারটাকে কি টাকার অভাব পড়েছে যে আমার একটি মাত্র ছেলের মাথার মতো অখাদ্য চিবিয়ে খাবো? তাও যদি তাতে ঘিলু থাকতো। মিস্টার খান সাদাব আংটিটা পরিয়ে চলে যাওয়ার পর রূপকথার সঙ্গে আকস্মিক পরপর দুটি ঘটনা ঘটল। আজকের দিনটা সত্যিই রূপকথার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্মরণ করা হবে। পরপর দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি হলো সকাল সকাল ভার্সিটির জন্য বেরিয়ে পড়তে হয়েছে। তিনজনই তেমন কিছু খায়নি বললেই চলে। আর অন্যদিকে প্রথম লেকচার ক্যান্সেল হয়ে গেছে। সুতরাং ক্যান্টিনে যেয়ে ক্যান্টিনের বিখ্যাত কুখাদ্যগুলোকে একটু খাওয়া যায়। যেই ভাবা সেই কাজ। তিনজনে এগিয়ে গেল। ক্যান্টিনে আজ তেমন কোনো ভিড় নেই। তাদের ডিপার্টমেন্টের লেকচার ক্যান্সেল হয়েছে বলে সব ডিপার্টমেন্ট ক্যান্সেল হবে এর কোনো মানেই নেই। তিনজনে একটি টেবিলের কাছে যেয়ে বসলো। তিনজনে পরামর্শ করে রোহানকে জানিয়ে দিল তারা কি খাবে। সেই হিসেবে রোহান অর্ডার দিতে ফুল কাউন্টারে এগিয়ে গেল। খাবারের জন্য অপেক্ষারত তিনজন মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছে। হঠাৎ কথোপকথনের মাঝে চিত্রা থেমে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপকথা বিষয়টি লক্ষ্য করতেই সে চিত্রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। এক মুহূর্তের জন্য সেও থমকে গেল। তার বাবা মিস্টার আশরাফ চৌধুরী এখানে কি করছেন? তিনি কখনো রূপকথার শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত হননি, প্যারেন্টস মিটিংয়েও না। আশরাফ চৌধুরী এগিয়ে আসছে তাদের দিকে। রূপকথা নিজের কামিজ খামছে ধরলো, ভয়ে না রাগে। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখে এক ধরনের ক্ষোভ। চিত্রা আর রোহান দুজনেই রূপকথার পরিবারের সমস্যার সম্বন্ধে অবগত, তাই তাদের চাহনি থেকে একটা অতৃপ্তিময় অনুভূতি প্রকাশ পাচ্ছে। আশরাফ চৌধুরী কাছে এসে দাঁড়াতেই রূপকথা বলে উঠল, আপনি এখানে কি করছেন? তোমরা ছিল রূপ। রূপকথা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আশরাফ চৌধুরীর চোখে চোখ রেখে দাঁতে দাঁত লাগিয়ে বলে, আমাকে আমার সম্পূর্ণ নামে ডাকবেন মিস্টার আশরাফ চৌধুরী। আমার নাম রূপকথা আরশিয়ান আহসান। সো কল্ড মি উইদাউট দিস নেম। I don't give you the permission to call me without my nickname. You don't have any right. আশরাফ চৌধুরী আকাশ থেকে পড়লেন যেন। তার সামনে নতুন রূপকথা দাঁড়িয়ে আছে, যে কিনা কখনো মুখ ফুটে কোনো কথা বলতো না, যে তাকে দেখতে গুটিয়ে যেত ভয়ে। আর সেই মেয়ে আজ চোখে চোখ রেখে কথা বলছে। চিত্রা আর রোহান একে অপরের মুখ চাওয়াচাই করলো। ফ্যামিলি ম্যাটারে কথা হবে নিশ্চয়ই, তাহলে তো তাদের এখানে থাকা চলে না। দুজনের চোখের ইশারায় সিদ্ধান্ত নেয়, উঠে দাঁড়ালো। আশরাফ চৌধুরীকে অসন্তোষ কণ্ঠে সালাম জানিয়ে বেরিয়ে আসলো। আসার আগে অবশ্য রূপকথাকে বলল তারা ক্যান্টিনের অন্য মাথায় অপেক্ষা করবে। তাদের কথা হয়ে গেলে যেন তারা সে ওখানে চলে আসে। তো বলুন মিস্টার আশরাফ চৌধুরী, আপনার কি কথা আছে? রূপকথা, এমন ব্যবহার করো না, আমি তোমার বাবা। বাবা? বাবা শব্দের অর্থ জানেন আপনি? আমি বলছি জানেন না। আপনার কাছ থেকে আমি কখনো বাবার আদর পাইনি। আপনার থেকে আমি শুধু অসম্মান আর আপনার প্রতি ভয় পেয়েছি। নিজেকে বাবা বলে বাবা শব্দের মতো এত সুন্দর একটা ডাককে বিকৃত করবেন না দয়া করে। শীতল কণ্ঠে কথাগুলো বলে উঠল। আশরাফ চৌধুরী হতভম্বের মতো তাকিয়ে আছে। তার বুকে চিনচিন করে ব্যথা উঠল। সে দ্রুত নিঃশ্বাস নিতে নিতে মাথা নত করে বলল, আমাকে ক্ষমা করে দাও রূপকথা। আমি জানি তোমার ক্ষমা পাওয়ার অযোগ্য আমি।
কিন্তু তাও ক্ষমা করে দাও। রূপকথা ভুরু কুঁচকে তাকালো। আরশাদ চৌধুরী অত্যন্ত নরম স্বরে কথা বলছে, আর সবচেয়ে অবাক করার বিষয় তিনি ক্ষমা চাচ্ছেন সেই মেয়ের কাছ থেকে যাকে কিনা কখনো নিজের মেয়ে বলেই মানেননি। হঠাৎ এত দ্রুত এমন পরিবর্তন রূপকথা বুঝে উঠল না। জি, আপনি ভুলে যাচ্ছেন আমি এখন চৌধুরীদের কেউ নই। এখন আমার নিজস্ব পরিচয় আছে, আমার স্বামীর পরিচয়। আর আমার স্বামী আপনাকে বলে দিয়েছে তার ডিসিশন। সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে আপনাকে ক্ষমা করতে পারি? আমার স্বামীর অপমান হবে তাহলে। রূপকথার উচ্চারিত বাক্যগুলো আশরাফ চৌধুরীর কানে তালা লাগিয়ে দিচ্ছে। সে হতভম্ব হয়ে মেয়ের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়ের সঙ্গে অপরাধ বোধের চাহনি প্রকাশ পাচ্ছে। রূপকথা কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয়। আরশাদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি নিরাশ ভঙ্গিতে বললেন, তাহলে ক্ষমা পাচ্ছি না, তাই তো? জি না। আশরাফ চৌধুরী হালকা এগিয়ে গেলেন মেয়ের কাছে, মাথায় হাত রাখলেন। মাথায় হাত রাখতেই রূপকথা চমকে উঠল। সে বিস্ফোরিত চোখে আশরাফ চৌধুরীর দিকে তাকায়। আশরাফ চৌধুরী মাথা নিচু করে বলেন, সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দোষ দিয়েছি, ভয় পেয়েছ, সবই আমার দোষ। জানতাম শেষ মুহূর্তে তোমার কাছ থেকে বাবা অধিকার আমি পাবো না, তাও এসেছিলাম তোমাকে একবার দেখার জন্য। যাই হোক রূপকথা, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। এর থেকে বেশি কোনো কিছুই বলা বা করা আমার পক্ষে সম্ভব না। বলেই হাত নামিয়ে নিলেন তিনি। গলা কেমন করুণ শোনালো রূপকথার কর্ণকুহরে। সারা জীবন যে শান্তিটুকু সে পেতে চেয়েছিল তার আজ ঠিকই পেল, তবে অন্যরকম ভাবে। আশপাশটা কেমন যেন নিস্তব্ধ, শুধু বাতাসের শোষর শব্দ। রূপকথা ঠায় দাঁড়িয়ে রইল বাবার দিকে চেয়ে। আরশাদ চৌধুরী মাথা তুলে বিষাদময় হাসি ফুটে ফিরতি পথ ধরলেন। কিছু না বলেই চলে যাচ্ছেন আরশাদ চৌধুরী। রূপকথা এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকলো। তার কাছে আরশাদ চৌধুরীর চোখ কেমন যেন লাগলো। রূপকথা প্রথমে মনে হয়েছিল হয়তো আরশাদ চৌধুরী অভিনয় করছেন বিজনেসের জন্য, কিন্তু তার চোখে তো অন্য কথা বলছে। রূপকথা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে পাশের চেয়ারে বসে পড়ল। বড় করে শ্বাস নিচ্ছে সে। তার হৃদযন্ত্র প্রথমে হঠাৎ দ্রুত হয়ে উঠছে। তিনজন বসে আছে শিশিরের কেবিনে। সানজিদের মুখ গোমড়া হয়ে রয়েছে। তার বাবা মুনিব খান থেকে থেকে শুধু তার পেছনে লাগছেন। ইচ্ছে করে করছে সেটা সানজিদ জানে। তার মাথা গরম হচ্ছে প্রতিনিয়ত। তবে মুনিব খানকে চলেও যেতে বলতে পারছে না, কারণ সে শিশিরের সঙ্গে বিজনেস বিষয়ে কথা বলতে এসেছেন। সুতরাং কোনো ফ্যামিলি ড্রামা নয়, তবে বর্তমান পরিস্থিতিতে মুনিব খান বিজনেস থেকে বেশি ফ্যামিলি নিয়ে আলোচনা করছেন। শিশির তা ইচ্ছে করে এনজয় করছেন। তা শিশির, তোমার এই বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলে, শুনলাম মেয়ে পছন্দ হয়েছিল। তাহলে মাঝপথে বিয়ে ভেঙে চলে আসার মানেটা কি? আমার বিয়ে, আমার মেয়ে। আর থেমে গেল সানজিদ। উত্তেজনায় নিজেকে সামলে দিতে পারেনি সানজিদ, আর তাই মুখ ফসকে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। সে দুজনের দিকে একবারের জন্যও তাকালো না। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সানজিদ দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল, আই মি টু সে, সেই আমার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, সুতরাং ডিসিশনটাও আমার। তাতে আপনার কি মিস্টার খান? আমি ওই মেয়ের শ্বশুর লাগি। সানজিদ বাবা, সানজিদ বাবা, এটা করতে পারো না। মেয়েটাকে এত সুন্দর একটা শ্বশুর মশাই পাওয়ার থেকে তুমি বহিষ্কার করলে? সানজিদ আবারও দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলে, সেই অবস্থায় মনে মনে বিড়বিড় করে, হায়, মায়ের থেকে মাসির দরদ বেশি হলে যা হয়। ও, এই জেদিটাকেই একটু বোঝাও। 5 বছর হতে চললো বাড়িতে যায় না, মায়ের মুখ দেখে না। এমন করলে কি হয়? পরে দেখা যাবে আমাদের জানাজার সময়ও আসলো না। সানজিদ মাথা তোলে, আর চোখে মুনিব খানের দিকে তাকায়। চোখের দৃষ্টিতে আগুন। মুনিব খান ছেলের দৃষ্টির দিকে তাকাতেই চুপ হয়ে গেলেন। সে চুপ করে বসে রইলেন। শিশির পুরো বিষয়টা বুঝে নিয়ে বলল, সানজিদ জেদি হলেও যথেষ্ট বুঝদার, টেনশন নেবেন না, সময় হলে ঠিক যাবে। আপনি চা নেন। রূপকথা আর চিত্রা রোহান বেরিয়ে আসলো ক্যান্টিন থেকে। শেষ মুহূর্তে আর খাবার খাওয়া হলো না।
তাই পার্সেল করে নিয়েছে রোহান, সময় পেলে খাবে। রূপকথা চুপ করে রয়েছে। প্রথমে যে হাসি খুশি মুখটা ছিল তা এখন আর নেই। দুজনে কেউ বিশেষ করে কিছু জিজ্ঞেসও করছে না রূপকথাকে। তারা দুজনেই জানে রূপকথার মনে খারাপ হওয়ার কারণ আছে। তিনজনে আনমনে হেঁটে চলছিল, এমন সময় একটা ডাক ভেসে আসলো রূপকথার কানে। ভাবি, আপনি? প্রথমে বুঝতে না পারলেও সামনে চোখ তুলে তাকাতেই সে বুঝলো কে তাকে ডেকেছে। রূপকথা দুই হাত দূরে দাঁড়িয়ে আছে মন। রূপকথা চমকে দ্রুত এগিয়ে গেল মনের কাছে। মন হাতে ফাইলপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মন, তুমি এখানে? যেভাবে ভর্তি হতে এসেছি। রূপকথার মনে পড়ল কিছুদিন আগেই তো অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আজ থেকে তো ভর্তির কার্যক্রমও শুরু হয়েছে ভার্সিটিতে। তাহলে মনও এই ভার্সিটিরই? রূপকথা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করার চেষ্টা করে, কোন ডিপার্টমেন্ট? ইকোনমিক্স। এবার যেন আরো বেশি হতাশ হলো রূপকথা। তবে ডিপার্টমেন্টের জুনিয়র মন, তার মানে আসতে যেতে প্রতিনিয়ত দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে সানজিদের সঙ্গে। মনের সম্পর্কে যদি ঠিক হতো তাহলে আজকের হতাশা আনন্দে পরিণত হতো। আমিও তো ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার। দ্যাটস এ গ্রেট ভাবি, তাহলে তো দেখা হচ্ছে। হুম, রূপকথা ছোট করে বলে। তারপরে দুজনে চুপ। এর মধ্যে চিত্রা অতি আগ্রহের সাথে তাকিয়ে আছে রূপকথার দিকে। মেয়েকে তা জানা নেই তার, জানার জন্য। আর রূপকথা চোখের ইশারায় অপেক্ষা করতে বলে। সে পরে সব বলবে। রূপকথা মনের দিকে তাকালো। মন অন্য কিছু ভাবছে। রূপকথা মনের কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মন? মন মাথা তুলে তাকায়, তারপর আমতা আমতা করে বলতে থাকে, ভাবি, আপনার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। মন চিত্রা আর রোহানের দিকে তাকালো। সে এদের সামনে কথাটা বলতে পারবে না। রূপকথা মনের চোখের ভাষা বুঝতে পারলো। চিত্রা আর রোহানের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তোরা এখানে একটু অপেক্ষা কর, আমরা আসছি। চিত্রা আর রোহান মাথা নাড়ায়। তারাও বুঝতে পেরে পুরোটা ব্যাপারটা। রূপকথা মনকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে আসলো। তারপর বলল, এখন বলো মন, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। একটা গভীর নিঃশ্বাস নাও মন, তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। মন রূপকথার কথা মতোই গভীর করে একটা নিঃশ্বাস নিল। তারপর রূপকথার চোখে চোখ রেখে এক নিঃশ্বাসে বলে, আমি আপনার ভাইকে পছন্দ করি। রূপকথার চোখ বড় বড় হয়ে গেল। সে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকলো মনের দিকে। মনের কথা যেন রূপকথার মাথার তার তোর সব নাড়িয়ে দিতে গেছে। রূপকথা ঢোক গিলে সংকুচিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার ভাই মানে? যার জন্য আমাকে দেখতে এসেছিলেন। মন খুবই নরম সুরে বলল, তার চোখ মাটিতে। মুখে এক ধরনের অস্বস্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে। রূপকথা তার দিকে তাকিয়ে ভালোভাবে সবকিছু বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ সময় নিয়ে রূপকথা একটু গম্ভীর স্বরে প্রশ্ন করে, কিন্তু তুমি তো অন্য কাউকে পছন্দ করো, এমনটাই তো তুমি ভাইয়াকে বলেছিলে। জি আপু, বলেছিলাম, তবে সেটা ছিল মিথ্যা, বিয়ে করব না বলে। কিন্তু পরে যে বুঝতে পারি আমিও ওনাকে পছন্দ করি, তাই আপনাকে বললাম। কথা শেষ করতেই ঠোঁট কামড়ে ধরল মন। চুলগুলো সব সামনে পড়ে চলে আসে। কেমন যেন লাগছে তাকে। রূপকথা ভুরু কুঁচকে তাকালো। কোমরে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কেন বিয়ে করতে চাইতে না জানতে পারি? আসলে বাবা 3 বছর হয়েছেন মারা গেছে। আপুর বিয়ে হয়েছে আরো 5 বছর আগে। বাড়িতে আমি আর মা থাকি। মায়ের শরীর খারাপ, ব্রেন টিউমার আছে। ডাক্তার বলেছেন চিকিৎসা করেও লাভ হবে না। তাই মা চাইছিলেন আমাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে সেটেল করে দিতে। কিন্তু আমি তো মাকে ছাড়া থাকতে চাই না, মায়ের সেবা করতে চাই। এই কথা যখন মাকে বলি তিনি আমার উপরে অনেক রাগ করেন আর বলেন বিয়ে করতেই হবে। নিজের ইচ্ছেতে বিয়ে ক্যান্সেল করতে পারবো না। তাই আমি ওই কথাটা বলেছিলাম। এর আগেও যারা আমাকে দেখতে এসেছেন সবাইকেই ওই এক কথাই বলেছিলাম এবং বলেছিলাম রিলেশনের বিষয়ে যেন মা জানতে না পারে। এজন্যই মা এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানেন না। তিনি ভাবেন ছেলেদের হয়তো আমাকে পছন্দ হয় না,
রূপকথার মাথা ঘুরছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত সে জানে না। তার বেলায় তো ছেলের সাথে কথা তো দূর, চেহারা পর্যন্ত দেখতে পারেনি। এখান থেকে তার কপাল একটু হলেও ভালো। শিশিরের মতো এমন হাজবেন্ড পাওয়ার মতো ভাগ্য তার ছিল। তবেই সেই রকম ভাবলে এর কৃতিত্ব সম্পূর্ণ করা যায় আরশাব চৌধুরী আর সোনিয়া চৌধুরীর। কারণ তারাই বিয়েটা ঠিক করেছিল। অবশ্য স্বার্থ ছিল বলেই করেছে, কিন্তু করেছে তো। রূপকথা হারিয়ে গেল নিজের অতীতে। কেমন করে 2 দিন কাটিয়ে আজ শিশিরের হাতটা ধরেছে সে। কেমন অদ্ভুত লাগছে এইসব ভেবে। ভাগ্য তাহলে সবচেয়ে বড়। সত্যি বলে ওপরওয়ালা থেকে ভালো কেউ চাইতে পারে না, এবং সে যা করে সেটা সবচেয়ে উত্তম। হাজারো কষ্ট ভোগ করে দিন শেষে তৃপ্তির হাসি সে তোমার ঠোঁটে ফুটিয়েই ছাড়বে। ভাবি। রূপকথাকে চুপ করে থাকতে দেখে মন ডাক দিল। রূপকথা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মনের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হচ্ছে তার মস্তিষ্ক ইতিমধ্যে সব ভুলে গেছে। চলো। রূপকথা মনের হাতটা খপ করে ধরলো, ধরে এক টানে ছুট দিল ক্যাম্পাসের গেটের দিকে। আচমকা এমন টানে মন ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলিয়ে রূপকথার পেছনে পেছনে দৌড়াচ্ছে। তার হাত এখনো রূপকথা ধরে আছে। কিছু জিজ্ঞেস করার মতো অবস্থাতে নেই সে। দৌড়াতে দৌড়াতে তারা গেটের সামনে এসে দাঁড়ালো। দুজনেই ভীষণ হাঁপাচ্ছে। লম্বা শ্বাস নিয়ে মন রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাবি, আমরা কোথায় যাব? রূপকথা হাঁপাতে হাঁপাতে মনের দিকে তাকায়, নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে। তার আগেই আকস্মিক এমন কিছু ঘটে গেল যাতে বিকট আর্তনাদের ধ্বনি ছড়া। রূপকথা হাঁপাতে হাঁপাতে মনের দিকে তাকায়, নিজেকে শান্ত করে কিছু একটা বলতে যাবে। তার আগেই আকস্মিক এমন এমন কিছু ঘটে গেল যাতে বিকট আর্তনাদের ধ্বনি ছাড়া আর কিছুই বেশি আসলো না। মুনিব খান একটু আগে বেরিয়েছেন তার মিটিং শেষ করে। শিশির নিজের চেহারা যেয়ে বসেছে, আর সানজিদ বিরক্তিকর চাহনি নিয়ে শিশিরের মুখোমুখি বসে আছে। শিশিরের সেই চেহারার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ঠোঁট কামড়ে ধরে শিশির হাসিকি স্বরে বলে, সানজিদ, তুই কি জানিস, একটা জিনিস ভেবে আমার অনেক অবাক লাগে। কি? ক্লান্তির স্বরে জিজ্ঞেস করলো সানজিদ। এই যে খান প্রাইভেট লিমিটেড আর কোম্পানির মতো বড় একটি কোম্পানির মালিক একমাত্র পুত্র আমার বিয়ে হয়ে কাজ করে। আশ্চর্যের বিষয়, তাই না? মোটেও না স্যার। আমার মতে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আপনার বিয়ে হিসাবে এখনো টিকে থাকা। সানজিদ মুখ তুলে বলল কথাটা বলার সময় তার ঠোঁটে সূক্ষ্ম হাসি দেখা গেল, যেন সে এই কথা বলতে বেশ মজা পেয়েছে। শিশির ভুরু কুঁচকে ওঠে, গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট ডু ইউ মিন স্যার? আপনিও জানেন আমি কি বলতে চাচ্ছি, খালি খালি আবার বলছেন কেন? শিশির জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তার ফোনটা বেজে ওঠে। ফোন বাজার কারণে সানজিদ হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে ফোনটাকে 2-3 মিনিট 3বার চুমুও দিল। শিশির সানজিদের দিক থেকে সরিয়ে ফোনটা তোলে, কল রিসিভ করে কানে দেয়। জি, মিস্টার আহসান বলছেন? বলছি। আপনি দ্রুত ঢাকা মেডিকেলে চলে আসেন। আপনার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। হোয়াট? কল কেটে গেল। টুং টুং শব্দটা কানে বাজতে থাকলো শিশিরের। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে পাথরের মতো বসে রইল। সানজিদ পুরো বিষয়টি লক্ষ্য করে উঠে দাঁড়ায়, গম্ভীর মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? সানজিদের প্রশ্ন শিশির তার বোধ বুদ্ধি ফিরে পেল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলে, রূপকথার অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি যেতে হবে। দুজনে মিলে বেরিয়ে গেল রুম থেকে। গাড়িতে বসতেই দুজনের হৃদযন্ত্র বেড়ে উঠল। তাদের দুজনার মাথা ঠিক মতো কাজ করছে না। শিশির ড্রাইভিং সিটে বসেছে এবং তার পাশেই সানজিদ প্রতিনিয়ত রূপকথার ফোনে কল করেছে, কল ধরছে না। শিশির গাড়ি স্টার্ট দিতেই সানজিদ বুঝলো আজ তাদের গাড়ি বুলেট প্রুফের মতো করে ছুটবে। গাড়ি ছুটছে চিতাবাঘের মতো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। শিশিরের মাথায় শুধু রূপকথার মুখটাই ভেসে উঠছে। সে বিড়বিড় করতে লাগলো, নো, সবকিছু ঠিক আছে, আমার রূপকথা ঠিক আছে, ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, না।
কালো গাড়িটা এসে হসপিটালের সামনে থামলো। সঙ্গে সঙ্গে শিশির আর সানজিদ বেরিয়ে প্রবেশ করলো জরুরি বিভাগে। জরুরি বিভাগে প্রবেশ করতেই শিশিরের পা থমকে গেল। আশপাশটা কেমন ঘোলাটে লাগছে তার। মানুষের আর্তনাদ কান ফুঁড়ে বেরিয়ে আসছে। সানজিদ শিশিরের দিকে খানিকটা অবাক হলো। শিশিরের শূন্য দৃষ্টিতে এক কোণে ধরনের আশঙ্কা দেখতে পেল। এই প্রথমবারের মতো শিশিরের মুখে আতঙ্ক দেখতে পেয়েছে সে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ। শিশির যেন কিছু শুনতে পারেনি, এমন মুখ করে সানজিদের দিকে তাকালো। সানজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে শিশিরের কাঁধে হাত রেখে গলায় দৃঢ়তা এনে বলল, স্যার, ভাবির কিচ্ছু হবে না, চলো। বলছিস? ইয়েস স্যার। শিশির সোজা হয়ে দাঁড়ালো। সানজিদের কথায় সে আবারও সাহস খুঁজে পেল যেন। সে মাথা নাড়ালো। দুজনে এগিয়ে চলল। রিসিপশনে এসে শিশির দ্রুত জিজ্ঞেস করলো, আমি আরশিয়ান আহসান, আর আমার ওয়াইফ ভর্তি এখানে। দাঁড়ান স্যার, একটু সময় দেন, আমি দেখে বলছি। বলে রিসিপশনে দাঁড়িয়ে থাকা ছেলেটির সামনে থাকা খাতাপত্র চোখ বোলালো। তারপর বলল, জি আছে তো, ইমার্জেন্সি ওয়ার্ডে। 8 তলায় চলে যান, ওখানে আছেন। ইমার্জেন্সি ওয়ার্ডে? কেন, কি হয়েছে? হার্টের সমস্যা। শিশির ভুরু কুঁচকে সানজিদের দিকে তাকালো। সবকিছু শিশিরের মাথার ওপর দিয়ে যাচ্ছে। সানজিদও কিছু বুঝে উঠতে পারছে না। শিশির আর সানজিদ সময় নষ্ট করলো না। তারা দৌড়ে লিফটের দিকে গেল। শিশিরের হাত পা কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। সানজিদ পুরো অবস্থা দেখে কি করবে ভেবে পেল না। সে শুধু মনে মনে বলল, ভাবির যেন কিছু না হয়। লিফট খুলে গেল। দুজনে এক পা বাড়াতে পেছনে দিকে একটা ডাক এসে আসলো। ডাকটা ভেসে আসতেই শিশির সংকুচিত হয়ে সানজিদের দিকে ইশারা করলো। সে কি শুনেছে? সানজিদও শুনেছে। দুজনে প্রায় একসঙ্গে পেছনে ফিরে তাকালো। আপনারা এখানে কি করছেন? শিশিরের সামনে এসে দাঁড়ালো রূপকথা। শিশির কোনো কিছুর উত্তর না দিয়ে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো? চেঁচিয়ে উঠল শিশির। রূপকথা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। সে সানজিদের দিকে তাকালো। সানজিদও একই অবস্থায়। রূপকথা শিশিরকে জড়িয়ে ধরে বলল, আমার আবার কি হবে, আমি তো সম্পূর্ণ ঠিক আছি। শিশির আদৌ রূপকথার কথা শুনেছে কিনা সন্দেহ। সে রূপকথাকে না ছেড়ে উল্টো আরো জোরে ধরে ভাঙা কণ্ঠে বলতে লাগলো, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। শিশিরের কণ্ঠ রূপকথার কাছে কেমন যেন পাগলদের মতো লাগলো। পাগলারা ঘাবড়ে গেলে যেমন বিলাপ করে বকে, শিশিরও ঠিক একইভাবে একই কথা বারবার বলে যাচ্ছে। রূপকথা কিছু বলার সময় পাচ্ছে না। সে বুঝতে পারছে তার স্বামীর শরীর কাঁপছে। রূপকথা শক্ত করে তাকে জড়িয়ে ধরে। আপনি একটু শান্ত হন, আমি কোথাও যাব না। এমন করতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি। তারপরও শিশির ছাড়ল না রূপকথাকে। রূপকথা সানজিদের দিকে তাকালো। এতক্ষণে সানজিদকে একটু ধাতস্থ হতে দেখা গেল। রূপকথা কোনোভাবে শিশিরকে নিজের কাছ থেকে আলাদা করলো। রূপকথা শিশিরের মুখের পানে তাকাতেই বুকটা ফেটে পড়তে চাইল। শিশিরের মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখে জল এসে জমা হয়েছে বাচ্চাদের মতো মুখটা। রূপকথা শিশিরের হাতটা ধরে বের করে আনলো হসপিটাল থেকে। পেছনে পেছনে সানজিদও এলো। আপনি এখানে কি করছেন? রূপকথা শিশিরের হাতটা ধরে জিজ্ঞেস করলো প্রশ্নটা। আমার কাছে ফোন এসেছিল তুমি নাকি হসপিটালে ভর্তি। এখানে এসে শুনি তোমার হার্টের সমস্যা, ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি। কি? চমকে উঠল রূপকথা। শিশির রূপকথাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। না, কোথাও তো কোনো সমস্যা মনে হচ্ছে না। শিশির রূপকথার মুখে ধরে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার কিছু হয়নি। তাহলে ভাবি আপনি এখানে কি করছেন? সানজিদ উৎকণ্ঠা প্রকাশ করে জিজ্ঞেস করলো। রূপকথা সানজিদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মনকে নিয়ে এসেছি এখানে। মন? সানজিদ আর শিশির দুজনে প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠল। তাদের চোখের মুখে বিস্ময় স্পষ্ট। সানজিদ রূপকথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি দেখে রূপকথা মুখ টিপে হাসে। তারপর ইশারা করে পেছনে তাকাতে বলে। শিশির সানজিদ দুজনে পেছনে ফিরে তাকায়। মন দাঁড়িয়ে আছে। রূপকথার টেনশনে তারা খেয়ালই করেনি মন তাদের পেছনে দাঁড়িয়ে আছে। সানজিদ মনের দিকে তাকাতেই দেখল হাত ব্যান্ডেজ করা।
জামায় রক্তের দাগ দেখা যাচ্ছে। সানজিদ ভুরু কুঁচকে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে ভাবি? আমার কাছে কেন জিজ্ঞেস করছেন ভাইয়া? যার হয়েছে সে তো সামনেই পড়ে দাঁড়িয়ে আছে, তাকে নিজেই গিয়ে জিজ্ঞেস করেন। রূপকথার কথাগুলো সঞ্জিতকে কেমন যেন অপ্রস্তুত করে তুলল। সে চুপচাপ করে দাঁড়িয়ে রইল, কিছু জিজ্ঞেস না করে। শিশির সঞ্জিতের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর মনের দিকে হালকা এগিয়ে যেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার মন? হাতে চোট পেয়েছো কোথা থেকে? মন এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। শিশির প্রশ্নটা করতে মাথা তুলে তাকালো তার দিকে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, রক্তের ছিটে ফোটা মুখের হালকা লেগে রয়েছে। মন নিরস কণ্ঠে উত্তর দিল, আসলে একটা গাড়ি তার ব্রেক ফেল করে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে হাতে এই চোটটা পেয়েছি। গাড়ি যখন আসছে তখন সেখান থেকে সরে গেলেই হয়। গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ধাক্কা খাওয়ানোর কোনো মানেই হয়? কথাটা সানজিদ বলল, মুখের চাহনি একদম শান্ত, তবে গলায় হালকা রাগ, অভিমানের ছোঁয়া পাওয়া গেল। আসলে ওর কোনো দোষ নেই, সবকিছু এত তাড়াতাড়ি হয়েছে যে কোনো কিছু বোঝার আগেই এই দুর্ঘটনাটা ঘটে গেছে। আর সবচেয়ে বড় কথা, ও আমার প্রাণ বাঁচিয়েছে। রূপকথা থামলো। শিশির আর সানজিদ প্রায় একই সঙ্গে চমকে রূপকথার দিকে তাকালো। কোনো কিছু না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপকথা এগিয়ে গেল মনের দিকে, মনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আসলে গাড়ির সামনে আমিই ছিলাম। গাড়ি যখন আমার দিকে ছুটে আসছিল তখন আমি উল্টো দিকে ফিরেছিলাম। আর ও যদি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিত তাহলে সত্যি আমি আজ মর্গে থাকতাম। তবে আমাকে সরাতে পারলেও নিজে আর সরতে পারেনি মন, তাই হাতে চোট পেয়েছে। কথার কথা শেষ হতেই সানজিদ মনের দিকে তাকালো। মেয়েটার মুখ কালো হয়ে গেছে, হাতে নিশ্চয় অনেক ব্যথা করছে। সানজিদের খুব খারাপ লাগছে, ব্যথাটা যেন সে অনুভব করতে পারছে। ইচ্ছে করছে যে জড়িয়ে ধরতে মনকে, কিন্তু সেই অধিকার তো সানজিদের নেই। অনেক কষ্টে নিজেকে আটকেছে সানজিদ। শিশির রূপকথার পাশে এসে দাঁড়ালো, রূপকথাকে তার এক বাহুতে আবদ্ধ করে মনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার স্বরে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, বাট তারপর অনেক ধন্যবাদ। আর আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য। অমনভাবে বলবেন না ভাইয়া, আপনার স্ত্রী আমার বোনের মতো। আমার চোখের সামনে তার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। মন শিশিরের দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আমরা কোথাও বসতে পারি? মনের বিষয়ে ভাইয়ার সাথে কিছু কথা আছে। রূপকথার কোনো ভনিতা না করেই একদম সরল কণ্ঠে প্রশ্নটা করলো। সানজিদ আর মন মুহূর্তেই চমকে উঠল। মন রূপকথাকে ইশারা করে না বলল, না ও বলতে বারবার। শিশির যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছে, সে মুচকি হেসে বলে, অবশ্যই। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, আপনারা কিভাবে জানলেন আমরা হসপিটালে রয়েছি? গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করলো রূপকথা। গাড়ির সামনে শিশির আর সানজিদ, পেছনে মন এবং রূপকথা বসেছে। গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে সানজিদ পেছনে ঘুরে বলল, আসলে হসপিটাল থেকেই কল এসেছিল। স্যারকে একজন ফোন করে বলল আপনাকে নাকি ভর্তি করানো হয়েছে। ও, হসপিটালে এসে জানতে পারি কোনো এক মিসেস আহসান সত্যি ভর্তি হয়েছে। হয়তো নাম না বলায় সব কনফিউশন তৈরি হয়েছে। শিশির সিটবেল্টটা বেঁধে মিররের দিকে তাকিয়ে রূপকথাকে বলল। রূপকথা এবারও মাথা নাড়ায়। মন পাশে একদম চুপ হয়ে বসে আছে, কেমন অপ্রস্তুত লাগছে তাকে। এখনো পর্যন্ত ইতস্তবোধ কাটিয়ে উঠতে পারেনি। রূপকথা তার দিকে তাকিয়ে শব্দ করে হাসার চেষ্টা করলো। মনের দিকে ভালো করে চোখ বুলিয়ে গলা খাকারি দিয়ে শিশিরের উদ্দেশ্য করে বলল, শুনছেন, গাড়িটা কোনো জামা কাপড়ের শোরুমের সামনে একটু দাঁড় করাবেন। মনের সারা ড্রেসে রক্ত লেগে গেছে, পাল্টিয়ে নিলে ভালো লাগবে। না না ভাবি, ওইসবের দরকার নেই, আমি ঠিক আছি। মন বাধা দিয়ে উঠল। রূপকথা তার দিকে চোখ পাকিয়ে উঠতেই সে চুপ করে গেল, একদম ভিজে বিড়ালের মতো। শিশির সানজিদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। সানজিদও সবার চোখের আবডালে হাসে। ওর কথা শুনবেন না, আমি যা বলেছি তাই করুন। কোনো জামা কাপড়ের শোরুমে চলুন। তোমার কথাই শুনছি সোনা। শিশির পেছনে ঘুরে রূপকথার দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে কথাটা বলল।
রূপকথা দুটো গালে লালচে আভা দেখা দিল। চোখ সরিয়ে মনের দিকে তাকালো। লোকটা পারেও বটে। দুজনের মাঝে কেমন লাগাম ছাড়া কথা বলে। লজ্জা শরমের বালাই নেই। গাড়ি চলা শুরু করলো। শিশির গাড়ি চালাচ্ছে। রূপকথার আদেশ মতো সে একদম স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে। রাস্তা ভালো হওয়ার কারণে একদম মাখনের মতো চলছে গাড়ি। তাতেই মনের ঝাঁকুনি কম লাগছে। একটা দামি জামা কাপড়ের দোকানে ঢুকলো তারা, মনের ড্রেসে রক্ত আর হাতে ব্যান্ডেজ দেখে। প্রথমে অনেকেই আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওদের। চারজনে তা ভালোভাবেই বুঝতে পেরেছিল, কিন্তু পাত্তা দেয়নি। মনের একটু অস্বস্তি লাগছিল, তবে তা হাওয়া হাওয়া হয়ে গেল সানজিদের পাশে দাঁড়ানোতে। অস্বস্তি সরে যে এখন মনের কুঠুরিতে বাসা বেঁধেছে একটু সুপ্ত অনুভূতি। তার হৃদযন্ত্র দ্রুত চলছে। মন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ঠোঁট কামড়ে। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শরীরের ব্যক্তি তার গাঢ় ভারী কণ্ঠে বলল, নিজের জন্য জামা পছন্দ করো এখান থেকে। যদি এখানে পছন্দ না হয় তাহলে অন্য জায়গায় যেতে হবে। মন চোখ তুলে তাকালো সানজিদের দিকে। সানজিদ তার দুই হাত বুকের কাছে ভাঁজ করে সামনের দিকে চেয়ে আছে। মন কিছুক্ষণ মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে ঢোক গিলল এবং তারপর বলল, অন্য জায়গায় যেতে হবে না, আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। বলে সামনের সারি থেকে ঝুলিয়ে রাখা ড্রেসগুলোই কোনো রকমে চোখ বোলালো মন। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মন একটা সবুজ কালারের কুর্তি তুলে ধরলো। সানজিদের দিকে উঁচু করে ধরে বলল, এইটা, এইটা। সানজিদ ড্রেসটার দিকে তাকানো মাত্রই মুখের চাহনি বিকৃত হয়ে উঠল। সে নাক মুখ কুঁচকে মনের হাত থেকে ড্রেসটা এক প্রকার ছিনিয়ে জায়গায় রেখে দিল। ড্রেসটি রাখতে রাখতে বিড়বিড় করে বলল, রুচির দুর্ভিক্ষ। কিছু বললেন? মন না শোনার ভান করে প্রশ্নটি জিজ্ঞেস করলো। সানজিদ তার দিকে না ফিরে মাথা না সূচক নাড়িয়ে দিল। মন মুখ টিপে হাসে আটকানোর চেষ্টা করলো। এইসব দূর থেকে দেখছিল শিশির আর রূপকথা। রূপকথা বাচ্চাদের মতো করে তাকিয়ে আছে দুজনের দিকে, আর শিশির তাকিয়ে আছে তার রূপকথার দিকে। আজকে একটু হলে প্রাণটা যেন বেরিয়ে এসেছিল তার। শিশিরের ভাবতে অবাক লাগছে, একটু আগে যার হসপিটালে ভর্তির খবর শুনে উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছিল, সে এখন সুস্থ স্বাভাবিকভাবে তার সামনে দাঁড়িয়ে বাচ্চাদের মতো অন্যদের খুনসুটি দেখছে। এইদিকে বরের হাল বেহাল হয়ে গেছে, সেই দিকে তার বিন্দুমাত্রও নজর নেই। শিশিরের ইচ্ছে করছে রূপকথাকে জাপটে ধরতে, তার শরীর পাগলের মতো চুম্বন এঁকে দিতে। তবে তার এখন এই ইচ্ছা শুধুমাত্র সুন্দর কল্পনা হয়ে থাকবে। শিশিরের রূপকথা শিশিরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। শিশির তার দিকে আগে থেকেই তাকিয়েছিল তা সে টের পেয়েছিল, তবে এই চোখে চোখ পড়ার সাথে সাথে শরীরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যে শিহরণ বয়ে গেল তা কল্পনার বাইরে ছিল। দুজনে একে অপরের গাঢ় দৃষ্টিতে চেয়ে বিভোর হয়ে গেল। এ যেন তাদের নিজস্ব শহর। এই শহরে তাদের দুজন ছাড়া আর কেউ নেই। কেউ তাদের দেখছে না, পর্যবেক্ষণ করছে না। তারা দুজন শুধুমাত্র রয়ে আছে একে অপরের মাঝে। এমনভাবে তাকিয়ে কি দেখছেন? তোমার চোখ ভারী মায়াবী সোনা। আপনার মনে হয় না এমন কথা বলার জন্য এই পরিবেশটা মোটেও উপযুক্ত নয়? নিজেকে সংযত করুন মিস্টার আহসান। উক্তিগুলো দিয়ে রূপকথা ঠোঁট কামড়ে হাসে। শিশিরের শান্ত শীতল সৌম্য চেহারা হঠাৎ যেন অশান্ত হয়ে উঠল। রূপকথার দিকে কটমট করে চেয়ে বলল, বউ, তোমারও মনে হয় না তুমি দিনকে দিন আনরোম্যান্টিক হওয়ার প্রতিযোগিতায় চরম লেভেলে চলে যাচ্ছ? তুমি দেখছি ক্লাসিজমের নেত্রী হয়ে যাচ্ছ। বউ, ভালো কথা বলছি, শুধরে যাও, নইলে কিন্তু এই আশিয়ান আহসান শিশির তোমার সাথে সংসার করার দায় হয়ে পড়বে, বুঝলে? গড়গড় করে কথাগুলো বলে মুখ ঘুরিয়ে নিল শিশির। রূপকথা ভুরু কুঁচকে বরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মাঝে মাঝে সন্দেহ হয় আমি ছোট নাকি এই মহাশয় ছোট। খোদা, কাকে নিয়ে সংসার করছি আমি? রূপকথা শিশিরের মুখটা জোর করে নিজের দিকে ফিরিয়ে নিয়ে গলাটা একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই যে আমার স্বামী, ক্লাসিজমের তকমা দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু সংসার ভাঙার কথা বলবেন না। আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ঘোরাঘুরি শুরু করবো কিন্তু। শিশির রূপকথার বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল। রূপকথার কথাগুলো এমনভাবে বলছিল যেন সে এক্ষুনি পারলে শিশিরকে খুন করে।
শিশির রূপকথার দিকে তাকিয়ে দুই কানে লতি ধরে ফিসফিস করে বলে, যে হুকুম মেরে আঁকা। রূপকথার আরো কিছু বলতে যাচ্ছিল, তবে বলে ওঠা হলো না। অপর প্রান্ত থেকে মনের গলা ভেসে আসলো, রূপকথা, শিশির দুজনে তাকালো সেই দিকে। মন একটা মিষ্টি কালারের ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গোলাপি ঠোঁটেও মিষ্টি হাসি মাখা। মন রূপকথাকে ডাকছে। শিশির আর রূপকথা এগিয়ে গেল তার কাছে। কি হয়েছে মন? এই নিব আমি। হাতের ড্রেসটা এগিয়ে দিয়ে দেখালো। রূপকথা ড্রেসটার দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, খুব সুন্দর চয়েস, তুমি পছন্দ করলে? মন কোনো উত্তর দিল না, সে ইশারায় বুঝিয়ে দিল সে পছন্দ করেনি ড্রেসটা। তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি তার প্রণয়ীর জন্য পছন্দ করে দিয়েছে। শিশির সানজিদের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর সহেজ আছে বলতে হবে। সানজিদ তার স্যারের দিকে আর চোখে তাকায়। মনে মনে নিজেকে দু তিনটে গালি দিল। কেন দিল সে জানে না। হতে পারে সে এম্বারেস ফিল করছে, আর হতে পারে মনের জন্য লুকিয়ে রাখা অনুভূতিগুলো তার হাবভাবে প্রকাশ পাচ্ছে। সেটা সে জানে, এই জন্য অনেক কিছুই হতে পারে, তবে এখন তার উত্তর খুঁজে বের করার মতো অবকাশ নেই তার হাতে। ভাবি, আপনি আমাকে একটু হেল্প করে দিবেন ড্রেসটা চেঞ্জ করতে? মন অনেকটা ইতস্থ করে জিজ্ঞেস করলো প্রশ্নটা। রূপকথা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় সে করবে। রূপকথা শিশির আর সানজিদকে একই স্থানে অপেক্ষা করতে বলে মনকে নিয়ে ট্রায়াল রুমে নিয়ে গেল। প্রায় 20 মিনিট পর রূপকথা আর মন ফিরে এলো। বেশ সাবধানে চেঞ্জ করিয়ে দিতে হয়েছে বলে একটু বেশি সময় লেগেছে। মন এসে দাঁড়াতেই সানজিদ হাঁ করে তাকিয়ে রইল মনের দিকে। একদম মায়াবী লাগছে, কালারটা সুন্দর লেগেছে মনের ওপরে। সানজিদ ড্রেসটা পছন্দ করার সময় মন কল্পনা করার চেষ্টা করছিল যে কোনো কুর্তিতে তাকে সবচেয়ে বেশি মানাবে, তবে এত সুন্দর লাগবে সেটা ভাবতেও পারেনি। সানজিদকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে শিশির ধাক্কা দিল আস্তে করে। সানজিদ ঝটপট করে চোখ সরিয়ে নিল। মন আর সানজিদ দুজনকে অপ্রস্তুত হয়ে উঠল। রূপকথা মিটমিট করে হাসছে। রূপকথা হয়েছে, এখানের কাজ শেষ করে এখন আমরা ফিরবো আমাদের আসল বিষয়ে। তাহলে যাওয়া যাক। শিশির রূপকথার সুরে সুর মেলালো।